मद महेश्वर महादेव के दर्शन हो गए। अच्छा अच्छा, जय भोलेनाथ। बहुत अच्छा लगा यहाँ आकर। আচ্ছা আচ্ছা। আর মানে দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা গঙ্গা আরতি দেখার জন্য কত পরিমাণ দর্শনার্থী। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নমঘাট। আগে এর নাম ছিল খিতকিয়া ঘাট। আর যেহেতু দুটো হাত জোর করে নমস্তে মুদ্রা, এই নমস্তে মুদ্রাকে বলা হচ্ছে নম। গুড মর্নিং ফ্রম বারাণসী। এখন যাচ্ছি আমি দশাশ্বমেধ ঘাটের দিকে। এরপরে দেখি যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে। আর এই যে দেখুন সকাল সকাল চারিদিকে কি ভিড়। দেখুন কত ভক্ত শুধু চারিদিকে। আর এই যে দেখুন সকাল সকাল দশাশ্বমেধ ঘাটে যথেষ্ট ভিড়। আপনারা চাইলে এখান থেকে বোটিং করতে পারেন। এই যে দেখুন দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট। সেখানে গিয়ে একটা দোকানে মোবাইল, জুতো, ব্যাগ 20 টাকার বিনিময়ে রেখে পুজোর সামগ্রী নিয়ে চলে গেলাম কাশী বিশ্বনাথের দর্শন করতে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রভুর দর্শনের পর চলে গেলাম তার পাশেই অন্নপূর্ণা মন্দিরে। সেখানে মাতা অন্নপূর্ণার দর্শনের পর ভোগের প্রসাদ গ্রহণ করলাম। তবে ইচ্ছে ছিল কাশী বিশ্বনাথ করিডোরে যাওয়ার, কিন্তু গঙ্গাতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে সেখানে এখন কাউকেই যেতে দিচ্ছে না, তাই আর সেখানে যাওয়া হয়নি। কাশী বিশ্বনাথের দর্শন করলাম, তো ওখানে ভেবেছিলাম যে করিডোরে যাব, সেখানে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না কারণ গঙ্গাতে প্রচুর জল রয়েছে। আর যে দেখুন মণিকর্ণিকা ঘাটে কি ভিড়। বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ দাহ করার কারণ হচ্ছে একটাই, মনে করা হয় যে যাদের মৃতদেহ এই ঘাটে দাহ করা হয় তাদের নাকি মোক্ষ মানে মুক্তি ঘটে, অর্থাৎ তাদের আর পুনর্জন্ম নাকি হয় না। তাই সবাই চান যে তাদের মৃতদেহ যেন এই ঘাটে দাহ করা হোক। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বারাণসীর হেলানো মন্দির। এই রত্নেশ্বর মন্দিরটি বছরের বেশিরভাগ সময়ে জলে ডুবে থাকে। ইতালির যে পিসা শহরের হেলানো টাওয়ার সেটি 5 ডিগ্রি হেলে রয়েছে, আর এই বেনারসের মন্দিরটি 9 ডিগ্রি হেলে রয়েছে। এবারে গন্তব্য কালভৈরব মন্দির। বলা হয় যে কাশী বিশ্বনাথের দর্শনের পর কালভৈরব মন্দির একবার হলো নাকি দর্শন করতে হয়। আর দেখুন দুপুরবেলা বেনারসের পরিস্থিতি, কড়া রোদ, তাতে কত মানুষ। বেনারস হচ্ছে এমন একটা জায়গা যাতে সারা বছরই লোকজনের ভিড় লেগেই থাকে। আর খুব সকাল সকাল কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম, সত্যি দেখে একটা দারুণ লাগলো। আর আপনারা যারা ভাবছেন যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবেন, তার পাশে রয়েছে মাতা অন্নপূর্ণার মন্দির, আপনারা সেখানেও যেতে পারেন একদম সামনেই। আর সেখানে গিয়ে আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন। ভেবেছিলাম কালভৈরব মন্দিরে যাব, তবে এখন সেটা বন্ধ, কারণ হচ্ছে কালভৈরব মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, এরপর বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত। তো এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো খুব গরম লাগছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জুস পান করবো। এই যে জুস 20 টাকা। तो এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। জায়গাটার নাম क्या है आंटी जी? मैदागिन चौराहा ना। তো এখন আছি ময়দাগিন চৌরাহাতে। এখান থেকে টোটোতে যাচ্ছি, 10 টাকা ভাড়া নিচ্ছেন। আজ আন্টিদের সঙ্গে যাচ্ছি। हम लोग झांसी से आए हैं, अच्छा बनारस घूमने जा रहे हैं महामृत्युंजय मंदिर। अच्छा अच्छा, आप दोनों ही हैं? अच्छा, ये से कितना टाइम लगता है? आपका घर कितना टाइम? घर हम लोग रात को बैठे थे 10 बजे, सुबह यहाँ 10 बजे आए। अच्छा अच्छा, 600 किलोमीटर, 12-13 घंटे, 600 किलोमीटर। अच्छा अच्छा। तो ये जो आंटी रोज যাচ্ছেন মহামৃত্যুঞ্জয় মন্দিরে, একসঙ্গে যাওয়া যাক। इसके बाद हम लोग काल भैरव जाएंगे। काल भैरव अभी तो बंद है। हाँ, तो 3 बजे खुल जाता है, जब तक मंदिर जाएंगे। अच्छा अच्छा।
চলে এলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। এখান থেকে সামনে হচ্ছে কালভৈরব মন্দির, কত 400 কি 450 মিটার হবে। আর যে মন্দিরের সামনে থেকে পূজার বিভিন্ন সামগ্রী কিনতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে এলাম এবং সেখান থেকে বেরোলাম। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি। তবে সেখানে আশ্চর্য একটি কূপ রয়েছে, মনে করা হয়, যার নাম হচ্ছে ধনন্তরী কূপ। এবং সেখানকার জল পান করলে নাকি সমস্ত ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখলাম অনেকেই পান করছেন, তবে আমি একটু পান করে নিলাম। 3টে বেজে গেল, কালভৈরব মন্দির খুলে গেল, আর দেখুন কি ভিড়। বাবা কালভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয়। তার ইচ্ছে ছাড়া বেনারসে কোনো কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস। শিবের যে কয়টি অবতার রয়েছে তার মধ্যে সবথেকে উগ্র ও ভয়ঙ্কর রূপ হলেন তিনি। বিশ্বনাথ যদি কাশীর রাজা হন তাহলে তিনি হলেন এই শহরের রক্ষাকর্তা। মনে করা হয় কাশীতে সব কিছুই তার মর্জি মাফিক চলে। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী তাই নিয়ে। সেই সময় ব্রহ্মা মহাদেব সম্পর্কে তার পঞ্চম মুখ দিয়ে খারাপ কথা বলেন। এর ফলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব, আর তার সেই রাগ থেকেই সৃষ্টি হয় কালভৈরবের। কালভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চম মুখটি কেটে দেন তিনি, কিন্তু এর ফলে ব্রহ্মহত্যার পাপ লাগে তার উপর। ব্রহ্মার কাটা মাথা তার হাতের সঙ্গেই লেগে থাকে। তখন মহাদেব কালভৈরবকে বলেন, ত্রিলোক সফর করে যেখানে তার হাত থেকে ব্রহ্মার কাটা মাথা খসে পড়বে সেই স্থানে গিয়েই পাপমুক্ত হবেন তিনি। স্বর্গ মর্ত পাতাল সফর শেষে কাশীতে সেই পাপমুক্ত হন কালভৈরব। हम लोग काल भैरव के दर्शन करके आ रहे हैं, बहुत ही अच्छे दर्शन हुए हैं। अच्छा, कालभैरव जी का दर्शन हो गया? हो गया, बढ़िया। अच्छा अच्छा मद महेश्वर महादेव के दर्शन हो गए। अच्छा अच्छा, जय भोलेनाथ। जय भोलेनाथ। बहुत अच्छा लगा यहाँ आकर। আচ্ছা আচ্ছা, কালভৈরব মন্দির এবং মহামৃত্যুঞ্জয় মন্দিরে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাগ, মোবাইল এগুলো কোথাও রাখার কোনো প্রয়োজন নেই, আপনাদের নিজেদের সঙ্গে রাখতে পারেন। জাস্ট ওগুলো একটু পকেটে রেখে দেবেন। তো কালভৈরবজির দর্শন হয়ে গেল। ব্যাপক ভিড়, তবুও প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো, এর মধ্যে দর্শন করে বেরিয়ে এলাম। আর তবে এখানে দেখলাম অনেকে প্রসাদ হিসেবে ওই মদের বোতল নিয়ে যাচ্ছে। ইচ্ছে ছিল বেনারস থেকে অযোধ্যা যাব, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। কারণটা হচ্ছে ব্যাপক গরম এখানে। আপনারা যদি কখনো যদি আসতে চান বেনারস, আমি বলবো শীতকালে আসুন। এখন ঘড়িতে সময় বিকেল 3টে বেজে 32 মিনিট, আর এই মুহূর্তে দেখুন বেনারসের টেম্পারেচার কত, 35 ডিগ্রি সেলসিয়াস। আর মানে ফিল লাইক 44 ডিগ্রির মতো অনুভব হচ্ছে। মানে ভাবুন, গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখুন এগুলো এখানে দেওয়া হচ্ছে এই শ্রাবণ মাস, যে পুরো শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের ভক্তরা এখানে আসবেন, জল ঢালবেন, তাই এটা এখানে ব্যবস্থা করা হচ্ছে। দেখুন এর মধ্যে দিয়ে লাইন দিতে হবে। বেরিয়ে পড়লাম হোটেল রুম থেকে। তো আজকে বেনারস থেকে আমি যাচ্ছি একটি ঐতিহাসিক স্থান, যার সঙ্গে ভগবান গৌতম বুদ্ধের স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই জায়গাটার নাম হচ্ছে সারনাথ। তো এখান থেকে যদি যেতে হয় তাহলে আমাকে হয় রিজার্ভে যেতে হবে, না হলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে যেতে হবে। তো এখান থেকে মানে গোধুলিয়া মোড় থেকে সারনাথের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছি, র্যাপিডোতে ভাড়া নিচ্ছে 97 টাকা। দেখুন বারাণসী হচ্ছে এমন একটা তীর্থস্থান, বলা চলে সারা বছরই এখানে ভক্তদের সমাগম লেগেই থাকে। তো শুধুমাত্র বারাণসী শহর নয়, বারাণসী শহরের আশেপাশে অনেক কিছু দেখার আছে। তো সেরকম একটা দ্রষ্টব্য স্থান সারনাথ, যেখানে ভগবান গৌতম বুদ্ধ তিনি বোধি লাভের পর তার প্রথম উপদেশ প্রদান করেছিলেন। সে সারনাথে আজকে আমি যাচ্ছি। তা আপনারা যারা চাইছেন গাড়ি রিজার্ভ করে যাবেন তারা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। সেক্ষেত্রে যে অটো রয়েছে সেটা 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা বুক করে চলে যেতে পারেন। আমাদের ভারতবর্ষে বর্তমানে 28টি অঙ্গরাজ্যের মধ্যে এই উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, এবং এই জনসংখ্যা বেশির পাশাপাশি আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে আমাদের হিন্দু ধর্মের বেশিরভাগ তীর্থক্ষেত্র। মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, বারাণসী সমস্ত কিছু আমাদের এই উত্তরপ্রদেশে রয়েছে। তো চলে এলাম বেনারসের সেই বিখ্যাত সারনাথের বৌদ্ধ স্তূপের সামনে। আসতে সময় লাগলো প্রায় 20 মিনিট, রাস্তাতে অনেকটা জ্যাম ছিল তাই।
এতদিন পর্যন্ত ইতিহাস বইতে পড়েছি সেই সারনাথের স্তূপ। এই যে আজকে দেখুন এখান থেকে একদম সামনে থেকে দেখুন দেখা যাচ্ছে, কি অসাধারণ দেখাচ্ছে। এর বর্তমান নাম হচ্ছে ধামেক স্তূপ। আমরা এখন এর ভেতরে যাব। সারনাথের এখানে মিউজিয়াম আর যে ধামেক স্তূপ দুটো মিলিয়ে টিকিটের দাম হচ্ছে 30 টাকা। ধামেক স্তূপের টিকিটের দাম হচ্ছে 25 টাকা এবং মিউজিয়ামের টিকিটের দাম হচ্ছে 5 টাকা। তবে যারা ফরেনার রয়েছেন তাদের জন্য হচ্ছে 300 টাকা। তো আমি যদি দুটো দেখি সেক্ষেত্রে আমাকে 30 টাকায় পে করতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে প্রতি শুক্রবার এখানে মিউজিয়াম বন্ধ থাকে। আর সবচেয়ে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে ধামেক স্তূপের সেখানে আমার গোপ্রো ক্যামেরা ওরা অ্যালাউ করছে না, তাই ফোন দিয়ে করতে হবে। হয়তো সাউন্ড আমার ক্লিয়ার নাও হতে পারে। এই যে আমার পেছনে স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 2300 সাল আগে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এবং এটি ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত। এবং এর ঠিক 800 বছর পর এটি আবার পুনর্নির্মাণ করা হয়। মনে করা হয় গৌতম বুদ্ধ এই স্থানে এসে তার প্রথম উপদেশ দিয়েছিলেন। আর এই স্তূপটির দৈর্ঘ্য হচ্ছে 43 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। আর এই স্তূপটির গায়ে অনেক নকশা আঁকা রয়েছে। আর অনেকে মনে করেন এর মধ্যেই গৌতম বুদ্ধের দেহাবশেষ রয়েছে, তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ মেলেনি। সারনাথের এখানে এসে এখন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বেনারসের যে সেই বিখ্যাত বেনারসি শাড়ি কিভাবে তৈরি করা হয়, এখন আপনাদের সেটা দেখাবো। এই যে দেখুন আঙ্কেল বানাচ্ছেন। अंकल जी आप कितने साल से ये बना रहे हैं? अरे हमको तो 27 साल हो गया बनाते। 27। ये आपका वंश परंपरा में है? हाँ। अच्छा अच्छा। ये देखिए बना रहे हैं। अच्छा, ये एक साड़ी बनाने में कितना दिन लगता है? एक साड़ी बनाने में 5 दिन, 3 दिन, 8 दिन, जैसा डिजाइन रहता है वैसा समय लगता है। দেখুন কি দারুণভাবে বানাচ্ছেন এই আঙ্কেল। একদম অনেকটা ওই যে দর্জি যেরকম কাপড়টা সেলাই করে না পা দিয়ে চেপে, ঠিক সেরকম এখানে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে দেখুন, আপনি বাঙালি? আমি বাঙালি। হ্যাঁ, মানে কলকাতা কোথায়, মানে পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি আপনার? আমার কলেজ স্ট্রিটে। সরি, কলেজ স্ট্রিট। ও কলেজ স্ট্রিটে। কত বছর ধরে আছেন বারাণসীতে? এখানে বাবা করতেন, বাবা মারা যাওয়ার পরে তখন আমি আপনি এখানে। পার্মানেন্টলি চলে এসেছেন। হ্যাঁ। যাক, এখানে এসে একজন বাঙালি আঙ্কেলের সঙ্গে দেখা পেলাম। সারনাথ থেকে হোটেল রুমে ফিরে এসে দেখি ঘড়িতে সময় বিকেল 4টে। এরপর কিছুক্ষণ বিশ্রাম করে বেরিয়ে পড়লাম সন্ধেবেলার ওসিঘাটের গঙ্গারতি দেখতে। বারাণসীতে শুধুমাত্র ওসিঘাট ও দশাশ্বমেধ ঘাটেই সকাল ও সন্ধেবেলা গঙ্গারতি হয়। আর মানে দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা গঙ্গারতি দেখার জন্যে কত পরিমাণ দর্শনার্থী। এটা হচ্ছে বেনারসের একটা মাহাত্ম্য। মানে যেদিকে তাকাবেন শুধু কাতারে কাতারে মানুষ। संकट मोचन हनुमान जी महाराज की, काल भैरव भगवान की, आजा रामचंद्र की, नमः पार्वती पते हर। आपके द्वारा आरती प्रभावित हो रही है, इसलिए आरती का बिल्कुल भी शौक नहीं आ रहा है। आप सभी लोग बैठ जाइए। आप सभी को ঘড়িতে সময় সন্ধে 8:30। এখন বেরিয়ে পড়লাম বারাণসীর নমঘাটের উদ্দেশ্যে। আর এই যে দেখুন সন্ধেবেলার দৃশ্য গোধূলিয়াতে। আপনারা যারা আমার মতো ভাবছেন গোধূলিয়া থেকে নমঘাটে কম খরচে যাবেন, তো তাদের জন্য একটা দারুণ বুদ্ধি বলছি। সেটা হচ্ছে যে আপনারা গোধূলিয়া থেকে চলে আসুন ময়দাগিন। সেখানে টোটোতে বা অটোতে ভাড়া নেবে 10 টাকা। ময়দাগিন থেকে এই যে নমঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা, মোট 20 টাকা আপনারা চলে আসবেন। বেনারসে ঘুরতে এলে আপনারা আরেকটা স্ক্যাম থেকে সাবধান থাকবেন। সেটা হচ্ছে যে র্যাপিডো বুক করার ক্ষেত্রে। আমি তো দুপুরবেলা সারনাথ দিকে গিয়েছিলাম, আসার সময় সারনাথ থেকে আবার র্যাপিডো বুক করেছিলাম। সেক্ষেত্রে গোধূলিয়া পর্যন্ত 97 টাকা দেখাচ্ছিল, কিন্তু যিনি মানে বাইক নিয়ে গেলেন তিনি 150 টাকা চাইলেন, যে বললেন না হলে হবে না। তো শেষমেশ কী করবো, আমি দরদাম করে 120 টাকাতে এলাম। তো আপনারা এগুলো একটু সাবধানে থাকবেন।
তো আর এই যে দেখুন একদম চলে এলাম নমঘাট। এখানে হাত জোড় করে কি দারুণ দেখাচ্ছে এখান থেকে। বারাণসীতে মোট 88টি ঘাট রয়েছে, তার মধ্যে নমঘাট হচ্ছে 85তম ঘাট। আর এখান থেকে আপনারা চাইলে খুব সকালে এসে সূর্যোদয়টা দেখতে পারেন, খুব অসাধারণ দেখাবে। আর এখানে দাঁড়িয়ে থাকলে আপনি গঙ্গা থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া ফিল করতে পারবেন। দেখুন দশাশ্বমেধ ঘাট কিংবা অস্থি ঘাটে আপনারা যেরকম সবসময় একটা ভিড় দেখবেন, কিন্তু নমঘাটে আপনারা অতটা ভিড় দেখবেন না। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নমঘাট। আপনারা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এই যে হাত জোড় করা, এটা দেখলে বুঝে যাবেন এটা হচ্ছে নমঘাট। আগে এর নাম ছিল খিতকিয়া ঘাট। আর যেহেতু দুটো হাত জোড় করে নমস্তে মুদ্রা, এই নমস্তে মুদ্রাকে বলা হচ্ছে নম, মানে নমস্কার থেকে নম। এই যে দেখুন নমঘাটে এলে আপনারা আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে বারাণসীর ডাবল ডেকার ব্রিজ। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, একই ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছে গাড়ি, নিচ দিয়ে যাচ্ছে ট্রেন। দেখুন কি অসাধারণ দেখাচ্ছে। আর দেখুন এই সন্ধেবেলা গঙ্গার ঘাটের কি অসাধারণ দৃশ্য। এখন ঘড়িতে সময় রাত 10:40। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার একটু ডিনার করার পালা। ঘুমিয়ে পড়বো, সারাদিন ঘুরলাম, খুব টায়ার্ড ফিল করছি। তো চলে এলাম এই যে কৃষ্ণ ভোজনালয়, একদম হচ্ছে গোধুলিয়া। তো মুখটা দেখছেন, তার থেকে কত প্রায় 100 মিটার এগিয়ে এলে দেখতে পাবেন এটা। এই যে ভেজ থালি চলে এসছে, ভাত, সেই সঙ্গে দুটো রুটি, পেঁয়াজ দেওয়া হয়েছে। আচার দিয়েছে, দুটো রুটি, ভাত, তো এখন হোটেলে ফেরার পালা। এখান থেকে আমার হোটেলের দূরত্ব হচ্ছে প্রায় 160 মিটারের মতো। তাহলে বন্ধুরা, বেনারস সিরিজের অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের জন্য আপাতত টাটা, গুড নাইট।